চললি কোথায়? বালিটা দিয়ে আসি। তুই রাখ, মানদা নিয়ে যাবে। মানদাই তো বললো ওর হাতে এখন অনেক কাজ, পরে দিয়ে আসবে। কোন গেরস্ত বাড়িতে সকালবেলা হাত পা ছড়িয়ে বসে থাকে ঝি চাকরেরা? কাজ তো থাকবেই, কাজ সেরে তারপর দিয়ে আসবে। ততক্ষণ না খেয়ে পড়ে থাকবেও? 3 সপ্তাহ হলো, জ্বর তো প্রায় সারছেই না। বিছানার সাথে একদম মিশে গেছে মেয়েটা। মরছে না কেন? মরুক মরুক। মা, ওই চেহারা তবু পীড়িত করার স্বাদ, তা আবার ওই বখাটে গুন্ডাটার সাথে। হে নাক কান কাটিয়া করে ছাড়লো। জ্বর আছে। নীরা, 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 ওঠ, একটু উঠে বস। ওঠ, আস্তে আস্তে। নে, বালিটা খেয়ে নে। খাবো না আমি, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে না বললে হবে? ইস, কি চেহারা হয়েছে দেখ তো। খা, লেবু দেয়া আছে, ভালো লাগবে, খেয়ে দেখ। নে, খা। তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল মা, আর তুই নিজেই এই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিলি। কার দোষে, কার শাস্তি? জানিস, আমাদের পিছনে দোতলা উঠছে। সারা বাড়িতে আমার বিয়ের জন্য একদম সাজো সাজো রব। বাবা বলেছে রাত্রে তোর ঘরের দরজায় তালা দিয়ে রাখতে। কেন? কেন আবার? তুই যদি আবার কোনো কেচ্ছা ঘটাস সেই ভয়। আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আয়, ভালো থাকিস।
আমি চলে গেলে তোর কি হবে নীরা? তোর কি হবে নীরা? তোর কি হবে? এই তালা খুলেছিস কেন? হ্যাঁ, চাবি কোথায় পেলি? যাবার আগে ওর সাথে একবার দেখা করবো না মা? খুব দরদ না? ও না হয়ে তুই যদি হতিস না, বিষ দিয়ে আমি তোকে মেরে ফেলতাম। চল, শুভক্ষণ পার হয়ে যাচ্ছে, চল চল। এই না, এসো, খেয়ে আমায় উদ্ধার করে দাও। জানো মা, আমার না লেখাপড়া করতে খুব ভালো লাগে। আমি কিন্তু অনেক দূর লেখাপড়া করবো মা, বলে দিলাম। নিশ্চয়ই। তোর বাবারও তো সেরকমই ইচ্ছে ছিল। তুই আমার মেয়ে, আমার ছেলে, আমার আমার স্বপ্ন। আবার বলো হরি বল, জোরে বলো হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে। কি রে, কখন এলি? এই তো সন্ধ্যাবেলা। কিছু বলবি? নীরা, আমার না বাচ্চা হবে জানিস? হ্যাঁ, 3 মাস হলো। ও তাই? খুব ভালো। এই চল না, আজকে উপরে চল না। না, আমার এই ঘরটাই খুব ভালো। তুই বরং যা। আমার জন্যই তোর এত কষ্ট? না, আমার এই কষ্ট চিরদিন থাকবে না। দেখে না, আজ একটা শুভ সংবাদের দিন। আপত্তি করিনি আমি, পাছে ওর দীর্ঘশ্বাস পড়লে তোর কোনো ক্ষতি হয় তাই। কিন্তু আর না,
চল, রাত 9টা বাজে। ও চলুক না আমাদের সাথে। আজকে আমরা একসাথে খাবো, একসাথে শোবো। না, একটা তো রাত, আমি তো কালকেই চলে যাব। বললাম তো না, আমার ঘর অপবিত্র হতে দেব না আমি। ওর কি কোনো ক্ষমা নেই মা? বললাম তো না, নেই। এই তালা চাবিটা দে তো, আয় বলছি। চাবিটা কই? চল। নীরা, নীরা, এই নীরা, এই তো নীরা, নে ধর। যাবার সময় হেনা দিয়ে গেল, ধর। সত্যি বলতো, মনা ঘোষকে হেনা চিঠি লিখেছিল, তুই নস? এতদিন পরে যখন হেনা সব কিছু স্বীকার করে গেছে, তাহলে আর আমায় জিজ্ঞেস করছো কেন? তুই তো হেনার চেয়েও পাপি। ও তো মতিভ্রষ্ট হয়ে ভুল করেছিল, আর তুই যা করছিস মতি স্থির রেখে। তার মানে পাপের কলঙ্কে তোর লজ্জা নেই, ঘেন্না নেই। তুই মা কালীর দিব্যি দিয়ে বলেছিলি, আমার পা ছুঁয়ে বলেছিলি যা বলেছিস সব সত্যি। তোর মতো মেয়ে তো যা খুশি তাই করতে পারে। পারে হয়তো, আর তাই তো তোমায় বলছি জেঠিমা, আমি আর আমার ঘরের দরজা বন্ধ করে থাকবো না। তুমি মানদাকে বলে দিও, ও যেন রাত্রিবেলা আমার দরজার বাইরে নজরদারি করবার জন্য না শোয়। আমি আর ঘরবন্দি থাকবো না। কাল থেকে আমি আবার স্কুলে যাব। বাড়ির বাইরে তোমাকে আমি যেতে দেব না। কিন্তু কেন? জানাজানি হবে, হেনা শ্বশুর বাড়ি পর্যন্ত ছড়াবে কথা। আমি কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, তা জানি, কিন্তু মনা ঘোষ তো মরেনি। শুনেছি যুদ্ধের বাজারে গেরস্ত বাড়ি মেয়েদের নিয়ে দালালি করে পয়সা লুটছে। আর হেনার কথা না বলে স্কুলেই বা কি বলে দাঁড়াবে তুমি? বেশ, স্কুলে না হয় যাব না, প্রাইভেটে তো ম্যাট্রিক দিতে পারবো। পড়াশোনা শিখে কি হবে? পেটের ভাত তো জোগাড় করতে পারবো। তোমরাও আমার সংসর্গ থেকে মুক্তি পেয়ে বাঁচবে। এত বড় কথা বলতে পারলি? বড় কথা তো বলিনি জেঠিমা, ছোট করেই বলছি। আমি বাঁচতে চাই জেঠিমা, আর তোমাদেরও বাঁচাতে চাই।
লেখাপড়া শিখে আর কাজ নেই, এবার পরের ঘরে যাওয়ার জন্যে তৈরি হও। মানে? মানে আবার কি, আমার বয়স হয়েছে, সারা জীবন তো আর আমার ঘাড়ে চেপে বসে থাকলে চলবে না। আমি তো তোমার ঘাড়ে চেপে বসে নেই জেঠিমা, টিউশনি করে তো প্রতি মাসে ঘরে টাকা দিই। আমি তা বলছি না, বলছি আমি মরে গেলে দেখবে কে? খোকার বউ যে তোকে দেখবে তার কোনো নিশ্চয়তা আছে? আমাকে যে দেখতেই হবে এ কথা তোমাকে কে বললো? আর মাত্র কটা বছর, তারপরে আমি বিয়েটা পাশ করে যাব। একটা চাকরি পেয়ে গেলেই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তারপরে পাড়ার লোকে বলুক যে আমরা সব সম্পত্তি কেড়ে নিয়ে তোকে তাড়িয়ে দিয়েছি। সবার কথা হয়তো কান দিলে চলে। আর তাছাড়া এ বাড়ি থেকে যাওয়ার আগে তো আমি আমার সম্পত্তির অংশ কোনো আশ্রমে রেখে দিয়েই যাব। বাবা মার নামে অন্তত তারা যদি কিছু করে। সে তোর যা ইচ্ছা তুই কর, কিন্তু আমাদের ইচ্ছেরও তো একটা দাম দিবি। বল তোদের কি ইচ্ছে শুনি। শোন, খুব ভালো একটা পাত্র পেয়েছি, তাদেরও না তোকে খুব পছন্দ। তা আমাকে কোথায় দেখলো তারা? আমাকে কোথায় দেখলো তারা? কেন, তুই কি আকাশে উড়ে উড়ে বেড়াস? আরে বাবা, রাস্তাঘাটে কোথাও দেখেছে? শোন, আমি বলি কি, তুই রাজি হয়ে যা। তোকে নাকি বিয়ের পরে ওরা লেখাপড়া শেখাবে, আর তাছাড়া ছোট পরিবার, ওই ছেলেটাও নাকি খুব ভালো। ভালো বলে ভালো মা? আচ্ছা, তুমি ওরকম ছেলে পাড়ায় তুমি পাবে? সেই তো। নিজেদের দোতলা বাড়ি গাড়ি সব রয়েছে। হ্যাঁ, তা এতই যদি ভালো ছেলে, তারা আমার মতন একটা সাধারণ মেয়েকে কেন পছন্দ করলো বলো তো? না, আরে বাবা, এটাও তো সত্যি যে পাড়ায় তোর মতন মেধাবী ছাত্রী কটা আছে। ওরা কি চাইছে? ওরা চাইছে শিক্ষিতা, একটু মেধাবী ছাত্রী। ঠিক আছে, আমাকে একটু সময় দাও ভাবার। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না যে এতে এত ভাবাভাবির কি আছে। আচ্ছা, তোকে কি আমরা জলে ফেলে দিচ্ছি? জেঠিমা, আসলে আমার ইচ্ছেটা হলো আমি আগে বিয়েটা পাশ করব, তারপর একটা চাকরি বাকরি করি, তারপর দেখা যাবে বিয়েটা করব। হ্যাঁ, ততদিন ছেলেটা বসে থাক, বসে থাক। কবে তুই পাস করবি, কবে চাকরি পাবি? আমি কি একবার বলেছি আমার জন্য তাকে বসে থাকতে হবে? তাহলে তুই কি বলতে চাস? হ্যাঁ, সারা জীবন আমার ছেলেটার দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে যে তুই আমার পেটের মেয়ে নোস বলে তোকে আমি আইবুড়ো করে রেখে দিয়েছি। মানুষ তো ভেতরের কথা জানতেও পারবে না যে তুই ঘর আছিস। এত বড় অকৃতজ্ঞ তুই। আচ্ছা, আমাদের মান সম্মানের কোনো দাম নেই তোর কাছে? জেঠিমা, থাক, ও নামে তুই আমায় আর ডাকিস না। সবই যখন অস্বীকার করছিস, তাহলে আর সম্পর্কটা স্বীকার করে লাভ কি? হ্যাঁ, এত বড় আঘাতটা এই বয়সে মাকে না দিলেও পারতিস। তোর ভালো চাই তাই বললাম। শোন, স্বদেশ মন্ত্রে তারাশঙ্করের প্রথম দীক্ষা মায়ের কাছে। 1905 সাল, বাংলার 30শে আশ্বিন বঙ্গভঙ্গ আন্দোলন উপলক্ষে রাখি বন্ধনের প্রবর্তন হয়। এই দিনটি তারাশঙ্করের জীবনে স্মরণীয় দিন। এদিন প্রভাবতী দেবী তারাশঙ্করের হাতে প্রথম রাখি বেঁধে দিয়েছিলেন। বাবাও দেশাত্মবোধক পদ রচনা করতেন। তারাশঙ্করের মামারা ছিলেন বিপ্লবী, তাই স্বদেশী আন্দোলনের প্রভাব অনেক বেশি ছিল প্রভাবতীর উপর। দাদাদের আদর্শে অনুপ্রাণিত প্রভাবতী তার সন্তানের মনে ছেলেবেলাতেই দেশপ্রীতির বীজ বুনে দিয়েছিলেন। তারাশঙ্করের আদর্শ পুরুষ ছিলেন 3 জন: স্বামী বিবেকানন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র, শহীদ ক্ষুদিরাম। তিনি খুব ভালো ছাত্র ছিলেন। তার শিক্ষকদের কাছ থেকেও তিনি দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। ছেলেবেলায় বাবা মারা যাওয়ায় বাবার খালি আসনে পিসিমা তারাশঙ্করকে বসিয়ে দিতেন। যদিও তারাশঙ্কর জমিদারি দেখাশোনার মোটেই বয়স হয়নি, পিসিমাই সব পরিচালনা করতেন। গ্রামের লোকেরা নানা কারণে তাকে অল্প বয়সে এঁচড়ে পাকা ছেলে বলতেন। এই দুর্নাম রটনাই তাকে সুনাম অর্জনের দিকে আকৃষ্ট করেছিল। জীবনে উত্তরণের এই চেষ্টা বাল্য কৈশোর কাল থেকেই শুরু হয়, সারা জীবন তাই বজায় ছিল।
তার সাফল্যের অন্যতম কারণ এই উত্তরণের মানসিকতা।